অভিন্ন নদ নদীর পানি না দিয়ে ভারত দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজার হালে রেখেছে বলে অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য অধিকার, সীমান্ত হত্যা বন্ধ সহ দাদাগিরি ছাড়তে হবে ভারতকে। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলনে নেমেছে তিস্তা নদী বেষ্টিত উত্তরাঞ্চলের 5 জেলার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে দুদিনের এই অবস্থান কর্মসূচিতে তিস্তা পাড়ের মানুষের সাথে অংশ নিয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন। লালমনিরহাটে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গত 15 বছর ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। শুধু তিস্তা নয় ভাই, 54টা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে। সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দিয়ে তুলে নিয়ে যায়, পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না, ফসল ফলাতে পারে না। তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। এ সময় দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি মহাসচিব। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। এদিকে লালমনিরহাট ছাড়াও রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধার 11টি পয়েন্টে সকাল থেকেই দলে দলে এসেছেন তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত জনপদের লাখো মানুষ। বলেন, ভারত থেকে ন্যায্য পানির অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে তাদের এই আন্দোলন। এই তিস্তা বাঁচাও কর্মসূচি আন্দোলনের 17 এবং 18 আজকে এবং আগামীকাল যে কর্মসূচি দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের অনেক লক্ষাধিক লোকের ঊর্ধ্বে সমাবেশ ঘটবে। সবাইকে উদ্যত আহ্বান করছি, অত্র এলাকার এবং আশেপাশের যত লোকজন আছেন, যত দূরে যত ভাইরা আছেন, সবাই আসুন, তিস্তা বাঁচাই। আজকের থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত পানি সঠিক ন্যায্যভাবে পাবো না, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। তিস্তা বাঁচাতে নদী পাড়ের দুদিনের লাগাতার এই অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে মঙ্গলবার। সমাপনী দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের অধীনে মাঠ প্রশাসনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে প্রত্যাশা উপদেষ্টা আলী ইমাম মজুমদারের। একটি ভালো নির্বাচন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন। অরাজনৈতিক সরকারের আমলে ডিসিদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরের ক্ষমতার অবসান এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার ডিসি সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে উপদেষ্টাদের সাথে মতবিনিময়ে বিশেষ গুরুত্ব পায় নির্বাচন। মাঠ প্রশাসনের এই কর্মকর্তাদের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন। তাই বিগত দিনের ভালো মন্দের অভিজ্ঞতা থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচনকে দৃষ্টান্ত হিসাবে তুলে ধরতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই দেশের যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। রোজায় সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ এবং বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। পরে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। সম্মেলন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, মফস্বল এলাকায় করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। লোকাল এমপ্লয়মেন্ট, তারপরে আপনার
ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যদি আরো বিস্তৃত করতে পারি, সেটা ইভেন প্রত্যন্ত অঞ্চল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আছে কয়েক লক্ষ, ট্যাক্স দেয় মাত্র 5 লক্ষ। দুপুরে সম্মেলনে যোগ দেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা। ত্রাণ সামগ্রী কেনাকাটায় একচেটিয়া বাণিজ্য বন্ধ ও খরচ কমাতে কেন্দ্রের পরিবর্তে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনার কথা জানান তিনি। যেমন কম্বল, গৃহ নির্মাণ সামগ্রী হিসাবে টিন এবং তার নিরিখে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, এই সমস্তগুলো এখন আমরা স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে চাহিদার নিরিখে এই গৃহ নির্মাণ সামগ্রীগুলো বিতরণ করা হবে। জুলাই অধিদপ্তর এই মাস থেকেই কার্যক্রম শুরু করবে বলেও জানান এই উপদেষ্টা। আদালতের আদেশ, নির্দেশ ও রায় বাস্তবায়ন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগ মানে নির্বাহী বিভাগের সাথে দ্বন্দ্ব নয়। জেলা বিচার বিভাগ এবং জেলা প্রশাসন দুটি স্বতন্ত্র স্তম্ভ, কিন্তু উদ্দেশ্য এক, আর তা হলো পারস্পরিক সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়া। Conflicts may arise and differences may creep up in interpretation of policy and law between these two branches of government. Jurisdictional questions may arise and administrative challenges may present themselves. But my plea to you is, do not let these moments turn into contestations of authority. Instead, let them serve as opportunities for dialogue, for institutional refinement, and for reinforcing the shared goal between you and ourselves of justice and governance. সংস্কারের সফলতা পেতে হলে তার রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আহত ফটো সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা এর সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলবে। তার অভিযোগ, আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের মানুষের সব অধিকার ভারত কেড়ে নিয়েছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন সাংবাদিক শহীদ হন, আহত হয়েছেন অসংখ্য সংবাদকর্মী। আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মত বিনিময়ের আয়োজন করে সামাজিক সংগঠন আমরা বিএনপি পরিবার। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একদলীয় শাসন কায়েম করতে গিয়ে গত 15 বছর গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছিল স্বৈরশাসক শেখ হাসিনা সরকার। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সফল ও টেকসই সংস্কার সম্ভব নয়। প্রকৃত সংস্কারও যদি করতে হয়, তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। এদিকে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা কর্মসূচির পক্ষে জনমত গড়ে তুলতে কর্মশালার আয়োজন করে বাড্ডা থানা বিএনপি। রাজধানীর মেরুল বাড্ডায় আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ফ্যাসিবাদের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় অংশ নেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।
দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের মালিকানা ফিরে পেতে নির্বাচন প্রয়োজন। নির্বাচনকে দূরে ঠেলে রাখলে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলে তার আশঙ্কা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, নইলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে বলে সতর্ক করেন এই বিএনপি নেতা। নির্বাচনের আগে স্থানীয় সরকার লাগবে, আবার বলে যে আনুপাতিক হারে ভোট দিতে হবে। কি মুশকিলের কথা! মানে এইসব ম্যান্ডেট তাদেরকে দিল কে? তাদের কাজ হলো একটা ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে, আর কোনো অপেক্ষায় নাই। তারা তাদের মালিকানা ফিরে পেতে চায়। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, এই ছাত্র সংগঠন কোনো ধরনের লেজুবৃত্তিক কিংবা কোনো দলকে মাদার পার্টি হিসেবে মানবে না। এর প্রেরণা হবে জুলাই আন্দোলন। এ মাসেই আসছে ছাত্র প্রতিনিধিদের নতুন রাজনৈতিক দল। এর মধ্যে আবার ঘোষণা এলো নতুন এক ছাত্র সংগঠনের। এর নাম নির্বাচন, লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণ এবং গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধারা। মৌলিক প্রস্তাবনার এবং কর্মসূচি বিষয়ে আলোচনা করবেন পরবর্তীতে। আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে, বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। এসব নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রেস ব্রিফিং এর আয়োজন। বলা হচ্ছে, দলটির নেতা নির্বাচন থেকে শুরু করে সব পদক্ষেপেই থাকবে গণতন্ত্রের চর্চা। কমিটিতে নিশ্চিত করা হবে নারী ও পুরুষের সমতা। 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিসরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসএম্পাওয়ারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে, এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সংযোগ নেই বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। 52 থেকে 24 পর্যন্ত সকল ইতিহাসকে লালন করার কথাও জানান তারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুরবৃত্তি আছে কিনা। যদি আমাদের মধ্যে লেজুরবৃত্তি থাকে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা ওই লেজুরবৃত্তির দিকে যাব না, এবং যদি কখনো যাই সেই জায়গাটা আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন। অন্য সংগঠনগুলোর সাথে আমাদের পার্থক্যটা এখানে থাকবে। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে আগামী 2 দিন সারা দেশে অনলাইন অফলাইনে জনজরিপ চলবে। এর উপর ভিত্তি করেই চূড়ান্ত হবে আত্মপ্রকাশের দিনক্ষণ। প্রথমত আপনি করেছেন যে আমাদের এই সংগঠনটি কবে না। ফেসবুকের মাধ্যমে আগামীকাল আওয়ামী লীগের ডাকা হরতালে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর মোহাম্মদপুরে সংস্কারকৃত তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার কার্যালয় উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কর্মসূচি নিয়ে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। মোহাম্মদপুর সহ রাজধানীতে চুরি, ছিনতাই ও রাহাজানির ঘটনা বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা তার। পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে, তো গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিকেন্ট নেই। সিগনিফিকেন্ট থাকলে তো আপনারাই পেপারে পত্রিকায় দিতেন। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকের পুরো তথ্য দেবে না নির্বাচন কমিশন।
নাগরিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। অনুমতি ছাড়া যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবে এমন একটি কমিটিও ইসি গঠন করবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। সাম্প্রতিক সময়ে এইসব প্রতিষ্ঠানের কোনোটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তদন্ত চলছে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গেল সপ্তাহে তথ্য ফাঁস রোধে এইসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সোমবার মতবিনিময় সভায় সুপারিশ ও ইসির পদক্ষেপ তুলে ধরেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। বলেন, সেবা প্রদানের ধরনে পরিবর্তন আনবে ইসি। আমরা এখন ওনাদেরকে দুইভাবে সেবা দিয়ে থাকি। এটা হচ্ছে APA সিস্টেমে, যেটা ডাইরেক্ট ওনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে কাজ করতে পারেন। আরটা হচ্ছে পোর্টাল সিস্টেমে, অর্থাৎ ওই যে আপনার NID নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ দিলে পোর্টালে এই তথ্যগুলো ভেসে আসে। ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেব, অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে। এখন থেকে ভেন্ডার প্রতিষ্ঠান ও এইসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদেরও তদারকি ও যাচাই করা হবে। আমরা টিম করে দিব এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন ওই টিমে, এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন, যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সহজ হয়। জাতীয় পরিচয়পত্র সংশোধনে গৃহীত ক্রাশ প্রোগ্রামে জমা থাকা ৫০% আবেদন এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে বলে জানান মহাপরিচালক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অভিযুক্ত অন্য ৫ জন হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুব লীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। আন্দোলন চলাকালে প্রায় ২০০ জনকে হত্যার ঘটনায় নানাভাবে তাদের সম্পৃক্ততা মিলেছে বলে জানায় প্রসিকিউশন। অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমাদের কাছে প্রাথমিকভাবে অভিযোগ আছে যে ওই এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, ২০০ জন নিরীহ নিরস্ত্র জনগণকে হত্যা করা হয়েছে, তাদের চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে এই হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। আবারও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে পুলিশ প্রশাসনের স্বচ্ছতা ও দক্ষতা ফুটে উঠবে। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেন, জুলাই বিপ্লবের আসল ইতিহাস ধারণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠায় আনুপাতিক হারে নির্বাচন দরকার। যেই কারণেই আমরা আমাদের ২১ দফা কর্মসূচিতে কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা, দক্ষতা এবং পেশাদারিত্ব দেখার একটা বিষয় আমরা নিতে পারি। অন্তর্বর্তী সরকারের গত ৬ মাসে দুর্নীতি অনেক কমলেও এখনও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা যাতে নতুন করে NID না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় বাহিনীর সালাম গ্রহণ করেন তিনি। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক প্রদান করেন তিনি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি সেক্টরেই দুর্নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি কমাতে পারলেই দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে নিছে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগবে না উল্লেখ করে উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকায় তা পুনরায় যাচাই বাছাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গত 53 বছরেও করা হয়নি। যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। অনেক সময় আছে যে রিপোর্টটা হওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশনের সময়টা অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে কিছু অনেক খবরের সত্যতা পাওয়া যায়, আবার কিছু কিছু খবরে কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নেই। এই সময় মব জাস্টিস নিয়েও কথা বলেন এই উপদেষ্টা। আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে।